এই যে আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি বাচ্চার মার কাছে, কিন্তু আমরা এটাই বলবো যে এই সংসারটা জোড়ানো লাগানোর জন্য এবং বাচ্চা ভালো থাকার জন্য বাচ্চার বাবা মা দুজনকেই প্রয়োজন। আজকের যে লাইভটি সেটা হচ্ছে কিন্তু 15 দিনের বাচ্চা। গতকাল রাত্রে আমি একটি পোস্ট করেছিলাম যে 15 দিনের একটি বাচ্চা উদ্ধার করতে হবে। এই দিন বাচ্চারা দিছে, ওই দিনই 12টা বাজে ডিভোর্স দিয়ে গিয়ে ওটিতে ভর্তি হয়ে বাচ্চারা দিয়ে গেছে। যেমন ডাইনির জন্ম হয়েছে, বাচ্চার মুখ দেখতে চায় না। আমার জীবনটা থাকতে আমার নাতিটা নিয়ে এই যে বাচ্চাটা কোলে নিয়েছি, হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ যে বাচ্চাটার জন্য আপনারা কালকে থেকে অনেকেই হাজার হাজার মানুষ আপনারা পেরেশানিতে ছিলেন, কোনো পেরেশানির দরকার নেই। এই যে বাচ্চাটাকে আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে দেখেছিলেন যে আমি একটি লাইভ দিয়েছিলাম, কিন্তু গতকালকে যে বিষয়টা যে একটি বাচ্চার জন্য বলেছিলাম, আজকে কিন্তু সেই বিষয়টা না। আজকের বিষয়টা কিন্তু আলাদা, আরেকটা বাবু নিয়ে, এবং কাকতালীয়ভাবে দুইটা বাবুর কেসই উঠাউঠি একদিন পরপর হয়ে গেছে আর কি। গতকালকে আপনারা যাতে না বুঝতে পারেন, যাতে ঠিকঠাক বুঝতে পারেন এই জন্য বলছি। আজকের যে লাইভটি সেটা হচ্ছে কিন্তু 15 দিনের বাচ্চা। গতকাল রাত্রে আমি একটি পোস্ট করেছিলাম যে 15 দিনের একটি বাচ্চা উদ্ধার করতে হবে। আসলে আমি এত মর্মাহত কি বলবো, যে এই যে আমার পাশে যে মেয়েটি দাঁড়ানো দেখতেছেন, মেয়েটি সিজারের পরে তার বাচ্চার মুখটি এখনো দেখতে পারিনি, এবং তার যে আজকে কতদিন হয়েছে? 15 দিন। আজকে 15 দিন কোন হাসপাতালে ছিল? ডক্টর সেটা কোথায়? এটা পোস্তগোলা না? আচ্ছা, আমি রাষ্ট্রের অভিভাবক যারা আছেন, আমি সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এবং সবাইকে বলবো যে আমার এই বিষয়টা আপনারা সবাই এই মেয়েটা এবং আমার পাশে দাঁড়াবেন, যাতে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে একটু পরে আমরা রওনা করবো বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, কারণ এত মর্মান্তিক। আমি জানি না তারা কারা এবং তাদেরকে এত ক্ষমতা কে দিয়েছে যে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই মার কাছ থেকে বাচ্চাটাকে আলাদা রাখা আজকে 15 দিন। এটা কত বড় অন্যায়, আর এই শক্তি তাদেরকে কে দিয়েছে সেটা দেশ এবং জাতি জানার দরকার। এবং আপনারা সবাই সাথে থাকবেন, এবং আমি বিশ্বাস করি আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো আমাকে হেল্প করবেন। যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে চাই, কারণ এই বাচ্চাটা কী অবস্থায় আছে সেটাও আমরা জানি না। আর সবচেয়ে কষ্টের যে বিষয়, যে এখন মতো মা তার বাচ্চার মুখটি দেখতে পাইনি, একটা ছেলে বাবু। আমরা এই সত্য ঘটনাটা, একদম সত্য যে ঘটনাটা, সেটা তুমি আমাদেরকে বলবা দেশ এবং জাতির উদ্দেশ্যে। আমার লাইভ চলতেছে, সারা বিশ্ব দেখবে। তুমি একটু বলো বাবা। আমার বাচ্চা হয়েছে আজকে 15 দিন। বাচ্চা হয়েছে পরে আমি ওটিতে ছিলাম, আমার বাচ্চাকে আমার দেখতে দেয়নি গা, দাঁড়া নিয়ে আর চলে আসছে। 15 দিন মানে আমি বাচ্চার মুখটুকু দেখি নেই গা, তারা দেখবে বললা নিচে নিয়ে আসছে, ওখান থেকে গাড়িতে চলে আর বাসায় নিয়ে আসছে। আজকে 15 দিন বাচ্চার মুখটা পর্যন্ত দেখি নেই। পরের দিন আমরা ফোন দিছিলাম, যে পরের 29 তারিখে আমরা ফোন দিছি যে ভাই বাচ্চা নিয়ে গেলেন, তো মার একটু দেখানোর কথা। তো তখন বলছে কি না, বাচ্চা তো এখন দেওয়া যাবো না, ওনারা কি পালকি দিয়ে দিচ্ছে নাকি ওনাদের কাছে রাখছে, আমি এগুলো জানি না। এখন আমার কথা হলো, উনি আমার কাছে এত সুন্দর করে কথা বইলা সব কিছু ঠিকঠাক করবো, যে খোঁজ খবর না নিতেছে না, সব কিছু ঠিক করবো, এগুলা বইলা নিয়ে আইসা কেন ওনারা এরকম করে রাখলো? আর কোনো খোঁজ খবরও দেয় না, কোনো কিছু বলেও না। আচ্ছা, বাচ্চাটা কি আপনাদেরকে না বলে নিয়ে আসছে? বাচ্চাটা আমাদেরকে বইলা নিয়ে আসে নাই। আমি যখন আমার মেয়ে ওইটি চলতেছে তখন আমি আমার মেয়ের পিছনেই, মানে কে নিয়ে আসছে? একা ছিলাম। বাচ্চাটা নিয়ে আসছে যে বিয়ে করে দিছে ছেলের মার মামাতো ভাই নিয়ে আসছে। বাচ্চার ওর হাজবেন্ড কোথায়? ওর হাজবেন্ড কুয়েত, বাইরে থাকে। বাইরে থাকে? জি। এখনো কি সে কুয়েত অবস্থান করতেছে? এখনো বাইরে আছে। তো সেই জায়গা থেকে বাচ্চাটা নিয়ে আসছে ওর ফ্যামিলি? হ্যাঁ, সেই জায়গায়। সেটা কিভাবে সম্ভব? সেই জায়গায় ছেলের ওই যে যার মাধ্যমে বিয়ে হয়েছে ওনারে দিয়ে, মানে ওদের সাথে সরাসরি আমরা কথা বলতে পারি না বা কথা বলা হয় না গিয়া, ওই লোকের মাধ্যমে ফোন দিতে হয়। ওই লোকে ওনাদের বলে, মানে যে বিয়ে করাই দিছে তার মাধ্যমেই কথা বলতে হয় ওর স্বামীর ফ্যামিলির সাথে। আপনি ডিরেক্ট আপনার বিআইবিএন এর সাথে কথা বলতে পারেন না? ডাইরেক্টলি কথা বলতে পারি না। আচ্ছা। উনি আবার আমাদেরকে বলে যে এটা এইভাবে বলছে না, এইভাবে বলছে। তো তখন ওনারে বললাম যে ভাই এখন কেমনে কি করা যায়, যা হনের হয়ে গেছে, যা যেভাবে যেমনি হয়েছে, এখন একটা বাচ্চা যেহেতু দুনিয়াতে আসছে, এখন আমরা চাই যে একটা মীমাংসার মধ্যে সবকিছু ঠিকঠাক হোক। তো উনি বললো আচ্ছা ঠিক আছে আপা, কোনো ই করেন না, যেখানে আমি আছি। উনি আমার সব কিছুর আশ্বাস দিল। আমিও বললাম ঠিক আছে, ওইটিটা শেষ হোক, শেষ হইলে বুঝবো। বুঝা তো দূরের কথা, বাচ্চা হয়েছে, একটা ছবি তুলবো, উনি বলতেছে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি গেছি আমার মেয়ের কাছ থেকে, ওই যে আমার বোন ছিল, ওরা বলতেছে আমাকে একটু দেন, দিয়ে উনি নিচে নামার সাথে সাথে বাচ্চাটা গাড়িতে উঠে নিয়ে বসছে। বাচ্চাটা কি আপনার কাছ থেকে নিয়ে গেছে? একটু এদিকে দেখাতো, ওনাকে একটু দেখাও। মানে আপনাকে কি বলছে? গাড়িতে উঠছে, নিয়ে গাড়িতে উঠছে, গাড়িতে উঠে টানতে চলে আসছে। আমি বলছিলাম যে বাচ্চা নিয়ে কিভাবে যাবেন, এতটা পথ, একটা ছোট বাচ্চা, আপনার ছেলে মানুষ, পিছনে একটা মহিলা, সে আমাকে দেখে মাথা নিচু করে ফেলছে। সে মানে আজকে দেখে না, হাইট করেছিল।
পরে কি বাচ্চাটা নিয়ে গাড়িটা অফ করে টান দিছে গাড়ি। আমি উপরে আসছি, তার অনেকক্ষণ পরে ও বের হয়েছে। আসলে এটা অনেক অন্যায়, কত জঘন্যতম অন্যায়। আপনারা চিন্তা করেন যে একটি বাচ্চা সিজার হওয়ার পরই বাচ্চাকে দেখবে বলতে বাচ্চার বাবার ফ্যামিলি, তাও বাবা বিদেশে কুয়েতে, তার ফ্যামিলির একজন লোক বাচ্চাটাকে দেখবে বলে তার বাচ্চাটা গাড়িতে করে নিয়ে চলে আসছে। এটা আমি বিশ্বাস করি যে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নিবে এবং যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে বিয়ের কত মাস হয়েছে ওর, মানে কত বছর? 11 মাস চলতেছে। তো 11 মাস বিয়ের পরেই কি ওর হাজবেন্ড বাইরে চলে গেছে? বিয়ের 1.5 মাস পরে উনি চলে গেছে। আর এই পর্যন্ত তো আর উনি ওইখানে, উনি আর দেশে আসেনি এখনো। দেশে আসে নাই? না। এই বিষয়টা আপনি থানায় অথবা কাউকে জানাইছেন আমার কাছে আসার আগে? না, আমি কোথাও যাই কিছু কেন গেলেন না? কেন থানায় গেলেন না? কেন থানায় যাইনি গিয়ে, যে দেখি উনার মামা শ্বশুরের কাছে আমি 4-5 দিন গেছি। কার মামা শ্বশুর? ছেলের আপন মামার কাছ থেকে আমি 4-5 দিন গেছি। যাওয়ার পরে উনি বলতেছে যে আমার, মানে উনাদের কাছে গেলে উনি বলে আমার বোন আমাকে ডাকে না, আবার যে বিয়ে করাই দিছে ওইটাও মামা শ্বশুর। মানে বাচ্চার জন্য আপনি মামা শ্বশুরের কাছে 4-5 বার গেছেন? বাচ্চার জন্য 4-5 বার যাইনি গা। উনাদের সংসারের মধ্যে টুকটাক ঝগড়া লাগে। ওর ছোট অন্য যে হাজবেন্ডের যে বোন আছে ওরে নিয়েই বিশেষ করে লাগে, মানে আশেপাশে বাসা থাকে। তো আমার মেয়ের সাথে কোনো ঝগড়া না, ওনাদের সাথে কোনো ঝগড়া না। তো ওই মেয়েরই খুবই সমস্যা হয়, কি কারণে হয় তা জানি না। তো ভাই বোনের তো সমস্যা, বা ভাই বোনের সাথে সমস্যা থাকতেই পারে। তখন আমি এগুলো নিয়ে ওর মামার কাছে কয়েকবার গেছি যে ভাই, বিয়ের 3 মাস পরে থেকে মেয়ের যে গহনা ছিল এগুলো সব বন্ধক রেখে দিছে, সব বন্ধক। হ্যাঁ, ছেলের ফ্যামিলি বন্ধক রেখে দিচ্ছে। 5 লাখ টাকা কাবিন, ওইটা ওই মানে উসিল টুসিল কিছুই না, মানে কাবিনের জায়গাতেই আছে। আর আমি ফার্নিচার, আমি যে যাবতীয় যেখানে যা লাগে সব কিছুই দিয়ে দিছে। তো এখন আমার কথা হলো, আমি তো মেয়ে বিয়ে দিছি, আমি তো ভাঙার জন্য দেইনি বা এতগুলা টাকা ভেঙে দিইনি। আমার হাজবেন্ড নাই, আমার একটা ছেলে নাই। আমি মেয়েটারে বিয়ে দিয়েছিলাম যে একটা ভালো ফ্যামিলিতে দেওয়াতে আমার মেয়েটা সুখে থাকবো, যেভাবে থাকে থাকবো। কিন্তু ওনারা এইভাবে নেওয়ার পরে যে আমার মেয়ের সাথে যেমন শুরু করছে, ওনারা মুখেও বলে না যে আমরা যৌতুক চাই, ওনারা কিছু বলেও না, শুধু এরকম টর্চারিং। যে কি কারণ, আমি কারণটাই জানতে চাই। বাচ্চাটা নিয়ে গেছে কত তারিখে? বাচ্চা নিয়ে গেছে 28 তারিখ রাত্রে 10টা বাজে। 28 তারিখ রাতে 10টা বাজে। আমরা এখানে দেখতে পাইছি হসপিটালে 28/4/24 আপনারা ভর্তি হয়েছেন। জি, ওই দিনকেই নিয়ে গেছে। ভর্তি হয়েছেন ওই দিনই সিজার হয়েছে। ওই সিজার ওই হাসপাতাল থেকে বাচ্চাটা নিয়ে গেছে, এই তো? জি। হসপিটালের নামটা বলেন। হসপিটালের নাম হচ্ছে ডক্টরস জেনারেল হাসপাতাল, ডিআইটি শিল্প এলাকা, পুস্তকলা, ঢাকা। না, এখানে কত টাকা বিল আসছিল? এখানে বিলাস ছিল টোটাল 22,500 টাকা। আর মেডিসিন সবকিছু নিয়ে পড়ছে 28,500 টাকা। এই বিলটা কে দিয়েছে? বিলটা উনারা যখন নাকি যে মামা শ্বশুরটা গেছে, উনি যা টাকাটা দিছে আমাকে। টাকাটা দিছে? হ্যাঁ, উনি যে আমাকে টাকাটা দিছে। আচ্ছা, তার মানে কি এর প্ল্যানই ছিল যে বিলটা দিয়ে মানে আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করে বাচ্চাটাকে নিয়ে আসা? আমি এটাই বলি যে বাচ্চাটার কি এই টাকার বিনিময়ে কি আমি বাচ্চাটাকে আমার কাছ থেকে উনারা নিয়ে গেল নাকি, আমি এটাই বুঝতে পারতাছি না। আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা একটা দুঃখের বিষয়, এই মেয়েটা এতিম। হ্যাঁ, অল্প বয়সী তিনি ওর বাবাকে হারান, ঠিক আছে? সেই জায়গা থেকে রাষ্ট্রের অভিভাবক যারা আছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আসলে আমি একটা জিনিস বলবো যে দেখেন, এই মেয়েটা কিন্তু এতিম, বাবা নেই, তারপরে তার বয়সটা কম। এই বয়সেই যেহেতু বাবা নেই, তার মা শখ করে বিয়ে দিয়েছিলেন এবং ছেলের পরিবারটা মনে হয় তারা সম্ভ্রান্ত ছিল, তাই না? সম্ভ্রান্ত বলতে হ্যাঁ ছিল, মোটামুটি সব দিক দিয়েই চলে, কারণ ছেলের বাবা বাহিরে। আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিসই বলবো যে কোন রাষ্ট্রের কোন আইনের বলে বা কোন নিয়মের বলে যে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার বাবাও দেশের বাহিরে, তাহলে বাচ্চাটাকে মার কাছ থেকে আজকে 15 দিন যে আলাদা করে রাখা হলো, এখন পর্যন্ত বাচ্চার মায়ের দুধটাও পান করাতে পারেনি। এবং যে মা 10 মাস 10 দিন সেই বাচ্চাটাকে পেটে অনেক কষ্ট করে, মানে পেটে ধরে ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চার মুখও এখনো দেখতে পায়নি, এটা কতটুকু অমানবিক, কতটুকু অন্যায়, কতটুকু অত্যাচার, এটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন। এবং যারা অভিভাবক আছেন, সচেতন নাগরিক আছেন, তাদের কাছে প্রশ্ন যে এটা কতটুকু মানবিক হয়েছে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি যে কোনো মূল্যে যদি আমি যদি বেঁচে থাকি, আমি আজকে এখন যাচ্ছি, আমার সর্বোচ্চটা দিয়ে আমি দেখবো ওরা কার, আমি যে কোনো মূল্যে এই বাচ্চা চাই। আপনারা তো সেটাই চান, তাই না? আমরা যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে উদ্ধার করতে চাই। সংসার থাক বা না থাক সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু কেন বাচ্চা তার মায়ের কাছ থেকে আলাদা থাকবে? এটা কোনো নিয়ম, কোনো আইন এই দেশে এখন আমি দেখি নাই। এটা অনেক অন্যায় হয়েছে। এবং মধ্যযুগীয় যে বর্বরতা ছিল, আগে যে মধ্যযুগের বর্বরতা, নির্মমতা হইতো, আমি বলতে সেই নির্মমতাকে হার মানাবে এই বিষয়টা। সে মধ্যযুগীয় নির্মমতা, বর্বরতাকে হার মানাবে আজকের এই বিষয়টি। সেই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনার জন্য আমি রাষ্ট্রকে বলবো, এবং যে কোনো মূল্যে বাচ্চাটাকে যাতে আমরা উদ্ধার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আপনার সাথে থাকবেন, দেখবেন আমরা কতটুকু করতে পেরেছি। আসসালামু আলাইকুম।
মেয়েটির মা এবং মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আমরা জানার চেষ্টা করব মূল ঘটনাটা আসলে কি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, টিম পজিটিভ বাংলাদেশ। সুপিয়া, হ্যাঁ, সোনিয়া পিতা খুরশেদ আলম, কে কে আছে না? সুপিয়া স্বামী খুরশেদ আলম, তারপরে হচ্ছে সরুজ্জামাল, কে আপনি? আচ্ছা, আগে বাচ্চাটাকে আনেন, আমি আগে বাচ্চা দেখবো। হ্যাঁ, আগে বাচ্চা আমার হাতে চলে আসতে হবে। নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। বাচ্চার জন্য আমার মাথা খারাপ হয়ে দিচ্ছে। আর বাবা, বাচ্চা নিয়ে আসেন আপনি। আগে আইন জানতে হবে। সব জানবো, সত্য উন্মোচিত হবে। বাচ্চা নিয়ে আসেন, আমরা থানায় বসতে হবে, ঠিক আছে? বাচ্চা নিয়ে আসেন আগে। আমার কথা কিছু শুনবো, সবই শুনবো। বাচ্চাটাকে আমরা শুনবো, বাচ্চাটাকে শুনবো অবশ্যই। কারণ হচ্ছে আমার এই যে আমার চিঠি চলে গেছে সেই রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলোতে আছে। আমাকে তাই ধন্যবাদ। আপনারা প্রোগ্রাম দেখেন, ভালো লাগে, মানে ভালো কাজ না খারাপ কাজ? মানে ন্যায়ের পক্ষে তো পপুলার ব্যক্তি, তাই সবার আজকের বিষয়টাও যেটা ন্যায় সেটা হবে। হ্যাঁ, ন্যায় হবে, কিন্তু আইনের ভিতরে হবে, নিয়মের ভিতরে হবে, ঠিক আছে? দুধের বাচ্চা, জীবন চলে গেল, ছাড়াছাড়ি না সবকিছু হয়ে যাক, বাচ্চা মা থেকে আলাদা করার কোনো আইন নেই। যদি মা এটা করে থাকে, মার বিচার করব আমি। আপনি দাদি না? এই যে আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটার জন্য আপনারা কালকে থেকে অনেকেই হাজার মানুষ আপনারা পেরেশানিতে ছিলেন, কোনো পেরেশানির দরকার নেই। এই যে বাচ্চাটাকে আমরা পেয়েছি। এই যে বাচ্চাটা কি নাম? ওর নাম রাখা হয়েছে সায়ান না? ছেলে বাচ্চা। আচ্ছা, বাচ্চাটাকে আমরা পেয়েছি, পরবর্তীতে আপনাকে দেখাবো মূল বিষয়গুলো কি হয়েছে। আসসালামু আলাইকুম। এইবার সবাই বসেন। আগে প্রথম কথা হচ্ছে বাচ্চাটাকে আপনারা আগে মার কুলে দিবেন, আমার প্রথম কথা। যাই হোক, যাওয়ার হয়েছে। আমার কথা বোঝেন ভাই, আপনারা বেশি বুঝলে হবে না। এই বাচ্চা জন্ম দিছে, সে যা বুঝার বুঝুন। আগে বাচ্চা মায়ের কুলে যাবে। কি করছে? আপনারা যাই বলেন না কেন, লাস্ট কথা ওই একটাই কিন্তু শিশু বাচ্চা দুগ্ধপুষ্ট বাচ্চা মায়ের কোলে থাকবে, এটাই লাস্ট। দুনিয়া উলট পালট যাই হোক, সব পাবেন। শুনি কি বলে। জি, আমার পরিচয়টা দিচ্ছি। আমি সৈয়দ রায়হান, টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক। আপনার পরিচয়টা? এখানের মেম্বার। আচ্ছা, আরেকজন মেম্বার ছিলেন? আমাদের যেখানে আসা রাষ্ট্রের সর্বোচ্চ। আচ্ছা, সমস্যা নেই, এটা ওনাকে আমি যা লাগে পরে বোঝাবো। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আপনাদের কথা আমি শুনবো। হ্যাঁ, এটা আমাদের লোক, সমস্যা নেই। এই বিষয়ে, বাচ্চার বিষয়ে, আর হলো যে এই মূল যে ঘটনাটা, এই উনি ফার্স্ট লাস্ট আগে পরে বাচ্চা আনছে, উনি ওনার কাছে হস্তান্তর
হস্তান্তর করছে ওনার কাছেই সব। আমি শুধু দুইটা কথা আপনারা কই, আপনার উদ্দেশ্য করে আপনার লাইভ আমরা খুব দেখি, আপনি খুব ন্যায়পরায়ণ লোক, আপনার লাইভ ভালো লাগে আর ন্যায় বিচার গেলে আপনি তো পায়। আজকেও আমরা আপনার প্রতি শ্রদ্ধা রাখি, আপনার আইনের প্রতি শ্রদ্ধা রাখি। এই কথাটাই বলতে চাই যে এই ঘটনাটা যে কি ঘটছে এই সম্পূর্ণ ঘটনাটা আপনারা জানবেন। আমাকে তো একে একে যদি আপনাকে সময় একটু ক্ষুণ্ণ হয় আপনারা আমাকে কথাটি নিবেন। আমাকে এক ডাকে আমাকে এই গ্রামের সবার একই কথা, এই মাইয়া আর মায়ের নানি এই মায়াটা কোলে লওয়ার মতন কোনো কাজ এরা করে না। আমরা দরকার সই দিয়ে কাউকে দিব না, কিন্তু দিমু আপনাকে অনুরোধে আইনের কোনো ইয়ে থাকলে আপনাকে কথায় আমরা সেই ক্ষেত্রে গিয়ে আপোষাগুলো হইতে পারি, দুটা কথা মাইনে নিতে পারি। এটা কি বানাবো আপনি যেহেতু আপনি বলেন এখানে আমরা এটা পরেরটা পরে বলেন, কিন্তু আমার কথা হচ্ছে সম্পূর্ণ কথাটা শোনেন, আমরা তো জানি সবই, কিন্তু এরপরে উনি যেহেতু ঘটনাটা বলেন আপনি বলেন ওনার থেকে শোনেন, এরপর দুই কথা লাগলে আমরা অনুমতি লিয়ে করবো, সবাই অনুমতি লিয়ে করবা। তুই কথা দুই কথা বলে কো আছে মূল ঘটনা। ঠিক আছে, আমাদের মূল প্রশ্ন হলো বাচ্চাটা নিয়ে। আচ্ছা আগে আমি কাহিনীটা শুনে নিই। যদি আমাদের তাদের এখান থেকে আইব সব তাদের বিয়ে যদি এ টু জেড আমরা শুনতে যাই সেই শুরু লগ্ন না, আমি অল্পতে মেইন কথাগুলো শুনবো। আমরা বাচ্চার এখান থেকে বাকি ডিসাইডে দিলাম, ঠিক আছে? আমাকে জি স্যার, আমি ওইটা আমি ইন্ডিয়া চিকিৎসা করি। এটা ওনার দিন। আপনি বাচ্চার কি হন? আমি বাচ্চার নানা হই। বাচ্চার নানা হন? জি। নানা না দাদা হন? দাদা। আরে নানা হবেন কেন? নানা হলে তো দাদা হই। দাদা হন। জি। এই বিয়ার সম্পূর্ণ আমি আর ওনার একজন, এই দুইজনই ছিলাম মেইন গার্জিয়ান। তো যাই হোক, আমি ওই বেশি একটা টানতাম না, ছোটোর তেন কইতেছি। এখন হ্যাঁ আর খাওয়াইব না, ডিভোর্স দিয়ে লাগবে। ডিভোর্স দিয়ে আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই এটা কইরেন না, আল্লাহ বেড়া যাইব। আমি আপনার দোষ করতারি, এই বাচ্চাটা কিন্তু দোষ করে নাই, যে দুনিয়া তাইব। ভাই এটা কইরেন না। আমি হ্যাঁ কই এরকম অন্তত 10 দিন বুঝাইছি, হ্যাঁ আমার বুঝনেই তুই না, হ্যাঁ ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, যদি আপনার ডিভোর্স দিলেন কিছু করার নাই, ডিভোর্স দিব, আপনার বাচ্চা আপনি নিয়ে আসবেন, আর নয়তো আমি এতিমখানায় দেবো, নাহলে আমি পালক দিলাম। আমি কইছি এতিমখানায় দেন না, আমার রক্তর। এটা কে বলছে কথাটা? মায়ের মায়। মায়ের মা বলছে? জি। আচ্ছা, তখন আমি কইছি না, বাচ্চা আমার আমি নিয়ম, আপনি টেনশন করেন না, মানে কোনো দিয়ে না, যদি আপনারা বাচ্চা না রাখেন আমি নিয়ে আসবো। কোন সময় নিয়ে আসবেন? আপনি আমার কাছে আছেন, এটা চেয়ার নিয়ে আমার জিজ্ঞাসা সিজার যে সমলা করবো, আমি আমার মাইয়ারে বাচ্চা দেখাবো না, আমার গোষ্ঠীর লোকেরা বাচ্চা দেখাবো না, আমি সাথে সাথে নিয়ে আসতেব। আমি কইছি যদি আপনারা না রাখেন নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, হারা ডেট দিল, ভাই আপনি আবদুল্লাপুরে আইন কেরে, আমি এখন ডিভোর্স দিব। কতক্ষণ পর আমার মাইয়া নিয়ে হাসপাতাল ভর্তি করুন, এখন ডিভোর্স দিবেন। আমি ভাই শরীরে অনেক অসুস্থ, আমি তো ভাই অনেক যাইতে পারবো না, কোনোরকম খেলে একটা গাড়িতে উঠতে আইন। আমি এই লোকটারে লগে লইয়া আমি গেছি, গিয়ে কাজী করে বইছে মতন কাজীও জিগাইছে যে আপনাকে আর কোনো কথা আছে কিনা, কয় না আমার কোনো কথা নেই। তো মেয়ের জিগাইল, মেয়ে তুমি কি করে মা, তুমি কি খাইবা ওনার ভাত? কয় না আমি ওনার ভাত খাবো না, আমি ডিভোর্স দিব। তো ডিভোর্স দিবা বলা কথা। তো আমার কাজে হারা সবাই যে গেলো যে কি মেয়ে যে কইতেছে কথাটি শুনছো? আমি তো শুনছি স্যার। তো ডিভোর্স দেওয়ার পরে উনি কইল যে ভাই আমি 7টা বাজে মায়া নিয়ে ভর্তি করবো, 8টা বাজে সিজার করবো, 8টা 7:30 বাজে আপনি কি হাসপাতাল বয়ে থাকবেন, আপনার বাচ্চা আপনি নিয়ে আসবেন। আমি কই যদি লাগে তো দানো, এটা মেয়ের মায়। তো আমি কই ঠিক আছে নিয়ে আসবো, ঠিক আছে যাবো। তারপর আমার শারীরিক অবস্থাটা ভালো না, যদি ভাই সাথে আমি না যেতে পারি, কেউ দিয়ে ফাটাই দেন বই না আমার বাসায়, আমি রেখে দিব। কইয়া আমি আর শরীর কাঁপতেছে, উনি আবার বললো যে ভাই আপনি বাসায় যান গা। তো উনি আমার দরদের করে বাসায় লই এলো মতন সন্ধ্যার সময় ওনার যেই গার্জিয়ান উনি অন্তত 50টা ফোন দিছে। গার্জিয়ান কে, কি নাম ওনার? আজাহার। এই যে উনি ওই যে 50টা ফোন কবে দিছে, যেদিন সিজার করায়। আচ্ছা ভাই আমরা জান না করে বাচ্চা আনতেন না, জান না করে ভাই। আমি কি বাইরে দেখ, আমি তো হুতাতে উঠতে পারতাছি না, আমি কিভাবে যাই? একটা লোক দিয়ে ফাটাই দে, আর নাহলে একটা অ্যাম্বুলেন্স দিয়ে ফাটাই দে, অ্যাম্বুলেন্সের ভাড়া জ্বালাক আমি দিব, একটা হ্যান আয়ার দিয়ে ফাটাই দে, আয়ার পয়সা জ্বালাক আমি দিব। তারপর আমি তো ভাই হুতাতে উঠতেছি না, কয় যারই পারেন একজনের দিয়ে ফাটান ভাই, আমার আর ঝগড়া বিহত লাগায়েন না। কি করবো লাস্টে না পাইরা এই লোকটা না এই যে ফরিদের গাড়ি লিয়া আমি নিজে গেছি, যাইয়া উপরে গেছি,
উপরে গেছে দি বইনে আর বাগনি আর একটা মাস্টার ওই যে উনি তো পরে গিয়া দেখিয়া আমি বাড়ি আই বললাম আমি এই সিরিজ চলতেছে তো আমার তো শ্বাসকষ্ট বই না আমি তো এসির মধ্যে বই থাকতাম না আমি বাইরে বইয়া আমি বাইরে বইলাম মতন বইনের কইলাম বইন আমার সাথে বসা আমি কই বোন যা হয়েছে ডিভোর্স দিয়ে লাইছেন আমি দরকার পড়লে কাগজ ফাইটালাম আপনার আর দুইটা কই বইন দেখেন আপনি যদি অনেক কন আমি কি হাগো বাড়ির মানুষটি আমি গাড়ি থেকে গিয়ে লইম আপনি অনেক কন বোন কয় ভাই এটা তো আমি কইতাম না আপনার মায়ের জিগান গেলাম মায়ের বগলে আবার হ্যাঁ দমজন লইয়া গিয়ে মায়ের গিয়া কইলাম মায়ের গো মায়ের বারবার নিয়ে গা আমি কই ভাই আমার 2 মিনিট সময় দেন সিজার করতে না আমি কই আমার 2 মিনিট সময় দেন আমি মায়ের 2টা কথা কইলাম তো বেটি বারবারই যায় তা আমি পরে মায়ের কইলাম মা গো দুনিয়ায় নাইলে আমি নাইলে দোষ করছি বাচ্চাটা কিন্তু দোষ করে নাই মায়ও তোমার আমি এইভাবেই মা তোর রিকোয়েস্ট করি মা তোর বাপ হয়ে আমি হাত ধরি তুই কাজটা করিস না মা তুই মিল আমি দরকার পড়লে আবার গিয়ে হাগো গিয়ে লইম তোর শ্বশুর শাশুড়ি যেমনে পারি জোরে বলে আমি গিয়ে গাড়িতে লইম মা ভালো মনে কোনো উত্তর দিল না বোনেরও কইলাম বোনে কই কি ঠিক আছে আমি ওই যে হার লগে কয় আমি হাজারের লোক বুঝ করে আপনার কমুনি ঠিক আছে খাইয়ে রইলাম মায়ের লয়ে গেল গা নেওয়ার পরে বাচ্চা হইল মতন আর বালামন্দ আর কিছু কইল না বাচ্চারে লইয়া উনি রোমো আইল রোমাইয়া বিটো করলে ওনারা দেখাইতেছে বাচ্চারে তো দেখাইতেছে আমি কি আমি কি থাকমু না জামুগা কয় না 5 মিনিট অপেক্ষা করেন আমি তাহলে বই না আমি নিচে যাই বাচ্চারা যদি আপনার না থাকেন বাচ্চাটা ফাটাই দিন এই মেয়েরে দিয়ে ফাটাই দিচ্ছে বাচ্চাটা এই যে মেয়েটারে দিয়ে এই মেয়েটা এর নাম কি তোমার হ্যাঁ সঞ্জিদা এই মেয়েরে দিয়ে বাচ্চাটারে ফাটাই দিচ্ছে নিচে তো নিচে আমি গাড়ির মধ্যে বসা তো মেয়ে কয় কি আঙ্কেল আমি গিয়ে নিচে দিয়ামু আমি কি মায়ও তুই অনেক রাইতে 11টা বাজে তোর নিমু আবার বালু চড়তে তোর আইনা দিয়ে যাবো মা থাক মা আমি যত কষ্টই হোক আমার দামি নিজেই নিয়ে যাম পরে আমার কলো দিনের মতন আমি কলো চাপাইয়া পরে নিয়ে আসলাম এই পর্যন্ত বাবা আমার কথা আচ্ছা শুনেন এখন আমরা জি তালাক দিয়েছি 12 বাজে তালাক দিয়া তারপর সিজার করতে কি ধরনের মানুষ এটা কোন আরেকটা কথা রয়ে গেল শুনেন আমি বলি একটা কথা এনো রয়ে গেছে এনো কথাটা শুনেন এদের বিচার করব আমি থানাতে ওসি সাহেব করবে ঠিক আছে মেম্বার সাহেব আপনি আপনারা প্রবীণ যারা আছেন আপনারা সহ আমরা থানায় বসবো রাষ্ট্রের আইন যেভাবে আছে নিয়ম যেভাবে আছে সেটাই হবে জি স্যার অপশক্তির হাত ভেঙে দিব ঠিক আছে যেই হোক ধন্যবাদ স্যার আমি বুঝাইতে পারছি মেম্বার সাহেব জি তাহলে আমরা সময় ক্ষেপণ করব না আমাদেরকে আমি ঘরে কথা কই আমি বলি ঘরে কথা কই উনি যে কথাগুলো বলছে এগুলো সত্য এই যে স্যার ভিতরে কথা আছে এই যে স্যার একটা কথা রইছে এই তারপরে আচ্ছা দিয়ে দিব দেখে আমি আমি খরচটা পর্যন্ত দিয়েছি 28000 এই টাকা বিচার আমি লাইভে করব আচ্ছা আমার কথা বুঝছেন হ্যাঁ আসেন আমরা অনেক সময় হয়ে গেছে 5:15 মেম্বার সাহেব চলেন আমি 28000 টাকা ইয়ার বিলও দিছি এই বাচ্চারা জি আপনি কি বাচ্চার দাদি আপনিও আসবেন এই দিন বাচ্চারা দিছে ওই দিনই 12টা বাজে ডিভোর্স দিয়ে গিয়ে ওটিতে ভর্তি হয়ে বাচ্চারা দিয়ে গেছে বাচ্চাটা এরা ইচ্ছা করে দিয়ে গেছে এই গ্রামের মানুষ এরকম হৃদয় বিতরক ঘটনা আর দেখে নাই যে মা কি পারে সিজার করে দিয়ে দিতে বাচ্চার মুখ তো দেখে না আমরা দুঃখে বাঁচি না অভিযোগটা করছে কি আচ্ছা সব এগুলা থানায় ফাইন্ড আউট হবে এর মধ্যে এই যে ওনারা হ্যাঁ জানান যে বাচ্চা সহ আমরা এদের মেম্বারটা সহ আসতে আমি জানাবো কইছে কল এই যে কল দিছে বাচ্চা নিবে আমরা সব ফাইন্ড আউট করব আপনি বুরকা পরে বাচ্চা সহ চলেন যেমন ডাইনি জন্ম হয়েছে বাচ্চার মুখ দেখতে চায় না 30000 টাকা নিচ্ছে ডাইনির বিচার হবে তো বিচার হোক আমরা ডাইনির বিচার আমি করব ইমরান আমার জীবনটা থাকতে আমার নাতিটা নিয়ে
এই ক্যামেরাটা দাও তো দিয়ে একটু খুলে দেন আমার আরে আপনার বাচ্চা আমি নেব হাতে দাও এই যে বাচ্চাটা কোলে নিয়েছি হ্যাঁ মাশাআল্লাহ দিবেন না আলহামদুলিল্লাহ মা বোন কষাই দিছি ইনশাআল্লাহ আগামীতে পালতে পারবো এমন ডাইনির কাছে দিয়েন না স্যার এমন ডাইনির কাছে দিয়েন না কষাই আমি তো পুরো ঘটনা কইনি আগের ঘটনা আচ্ছা আসেন আমরা এখানে আসছি হ্যাঁ মানে এখানে আসলে পরিস্থিতি খুবই উত্তপ্ত পরিস্থিতি এটা হচ্ছে সিরাজদি খান এবং নতুন চর জায়গাটি খুবই ভয়ানক একটি জায়গা সেটা আমাকে ওসি সাহেব বলেছেন হ্যাঁ যে জায়গাটি খুব ভয়ানক একটি জায়গা এখানে দেখেন স্থানীয় জনগণ সহ সবাই আমাদেরকে ঘিরে রেখেছে অনেক মানুষ আর এখানে কিছু মানুষ আছে আমি ফেসবুকে লাইভ করেছিলাম ওনারা আমাকে দেখতে এসেছেন অনেকে আমার ভিডিও দেখেন আমাকে দেখতে এসেছেন প্রায় 15-20 জন মানুষ আছেন আর বাকি যারা আছেন স্থানীয় গ্রামবাসী পরিস্থিতি খুবই উত্তপ্ত আমরা বাচ্চাটাকে পেয়েছি এখন বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে অনেক মানুষ ঘিরে রেখেছে আমাদেরকে নিতে দিচ্ছে না কিন্তু প্রশাসন সহ আমরা বাচ্চাটিকে এখন থানায় নিয়ে যাব আমরা থানায় গিয়ে বসে যেটা সঠিক সেটা হবে আমি আবারও বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় আসলাম স্যার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ওনাকে আমি কৃতিত্ব দিব এবং সিরাজদি খান থানা ওসি সাহেবকে দিব আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম থাক চলো এই কোথায় আচ্ছা মেম্বারে ডাকছি আরে ভাই বাচ্চা নিয়ে আসেন থানায় আমার সাথে আসেন আপনি আসেন আরে ভাই কি আপনি আমার এই আসুন এই আপনারা ভয় পেলে হবে না তো আমি কি চাইলে এখানে 200 পুলিশ আনতে পারবো না হ্যাঁ তাহলে সবাই তো চলে আসবে আমি তো আসছি আমি নেই যেটা সেটা করবো এই বাচ্চাটাকে নিয়ে আসেন আমি আবারও বলছি আমরা এসেছি বাচ্চাকে পেয়েছি যেটা সঠিক সেটা হবে যেটা সঠিক এখানে অনেক জনগণ আছেন আমরা ন্যায়ের পক্ষে কাজ করব যদি বাচ্চার মা অন্যায় করে থাকে বাচ্চার নানি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা এই রাষ্ট্রে ইনশাল্লাহ নিবে থানা প্রশাসন নিবে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা এসেছি বাচ্চাকে পেয়েছি বাচ্চার সহ আমরা সবাই এখন থানাতে যাব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মূল ঘটনাটা আমরা সেখানে বসে শুনবো আমরা অন ভিডিওতে শুনবো প্রয়োজনে আমাদের ওইখানে মিডিয়া আসতেছে আপনারা কেউ ঘাবড়াবেন না হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ তাই হ্যাঁ গর্ভবতী বাচ্চাটা মেয়ের মায়ের নিয়ে এখান থেকে মনে করেন আমার জানালা হ্যাঁ হ্যাঁ 3 মাস পরে মেয়ের যখন গর্ভবতী মেয়ের মায়ের নিয়ে বাচ্চা নষ্ট করে দেবো বাচ্চা মনে করেন যে মেয়ে মনে গলায় বসছে এখানে যদি আপনাদের কথাগুলো সঠিক হয় 8 মাস মেয়েটা এই বাসায় 2 মাস আগে মনে করেন নিচ্ছে আচ্ছা আচ্ছা আসেন সব শুনবো আসেন আপনারাও চলেন কিন্তু মেয়ের এই শাশুড়ি আপনি এই বাড়ির মেয়ের মতো হাতে কোন বাড়ির আপনি আপনি আচ্ছা আসেন বাচ্চাটা নিয়ে আসেন আরে বাবা আপনারা আছেন না সাথে পাগল লাগি বাচ্চা দাদি আসো আমি মুখ করে আমি এইভাবে রাখছি মাইয়াটা জানেন আচ্ছা নিয়ে আসেন বাবা নিয়ে আসেন আমরা তো নিব না যেটা আলোচনা সাপেক্ষে যেটা সঠিক যেটা নিয়ম যেহেতু মা অন্যায় করেছে যতটুকু বুঝতে পারছি আপনাদের কথা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কালো পোলাটা আছে না হ্যাঁ কালো পোলাটা আর মেয়ের মাল সম্পর্কটা কি সেটা আমরা জানবো এটা উদ্ঘাটন করবেন আর এই নাটের গুরুর ছেলেটা আসেন আসেন এটা দেখাও তো একটু মুখটা দেখান তো বাচ্চাটা এইদিকে এইদিকে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাচ্চাটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা সঠিক সেটা হবে হ্যাঁ আসেন আসেন আমরা এখন বাচ্চাটাকে নিয়ে আমরা থানায় যাবো সিরাজদি খান থানায় যাবো ওসি সাহেব অপেক্ষা করতেছেন এবং এই বিষয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলা উনিও কল দিয়েছেন ওনার সাথে আমি সকালে সাক্ষাৎ করেছি আমি নিজে গিয়ে আসেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা টোটাল আপডেট দিব কি হয়েছে ফুল ভিডিওতে আপনারা পাবেন যে লাস্ট ফিনিশিংটা কি হয়েছে না 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 দেওয়া লাগবে না বাবা
নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। না না দিয়ে দিছি তো, আপনার ওই যে বাবার কাছে দিয়ে দিছি। আমাদের একটাই কথা, ন্যায়ের পথে চাই আমরা, ন্যায় সবকিছু চাই। হ্যাঁ বলেন বলেন, কথাটা বলেন। কিছু যে না হয়, দুটো পক্ষে কথা বলে তারপর সবকিছু বিবেচনা করা উচিত। ঠিক আছে ঠিক আছে, যেটা ন্যায় সেটা হবে। এটাই হবে। ঠিক আছে। দাদা যেমন এরকম কাজ মেয়েরা না, আমরা দেখছি কারণ ঘরের সামনে মেয়েরা মানে ভাবিরা যেভাবে রাখছে মানে বলার মতন না, একটা মা মেয়ের কিভাবে রাখে না, উনি শাশুড়ি যেভাবে বলে রাখছে ঠিক আছে। মায়ের থেকে আগে এটা একদম লাস্ট পর্যন্ত রাখো, ঠিক আছে। ইয়ের হাতে তো, ওই যে দাদার হাতে বাচ্চা। এই ডিভোর্সের কাগজটা তো আপনার আছে, ডিভোর্সের কাগজটা না নিলেন? হ্যাঁ 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 করতাম, পাঠাইছিলাম। দাদির কাছে মার কাছে দিয়েন না। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছি, কষ্ট সার্থক হয়েছে যেহেতু বাচ্চাটাকে পেয়েছি। এখানে আমাদের সাবেক মেম্বার ভাই আছেন, উনিও আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, ভাইও এখানে আসছেন। হ্যাঁ হ্যাঁ আমরা বাচ্চাটাকে নিয়ে তাইলে ভালো, বাচ্চাটাকে নিয়ে সাথে সাথে এই আসেন আসেন আসেন, আস্তে 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 হাঁটবেন, বাবা আস্তে আস্তে হাঁটবেন। হ্যাঁ মুখটা শ্বাস ফলাইতে পারে যদি। ঠিক আছে। মানুষ কতটা নির্লজ্জ হলে, পাষাণ হলে এটি করতে পারে। ওটিতে ঢোকার আগে মেয়েটির মা মেয়েটিকে দিয়ে ডিভোর্স করিয়ে নেয় এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়েটিকে না দেখিয়ে মেয়েটির মা সন্তানটির দাদার কাছে ফিরিয়ে দেয়। কি দোষ ছিল এই সন্তানটির? শূন্য বয়সেই তার মার কাছ থেকে দূরত্ব হতে হলো। অভিযোগ করেছেন মেয়েটি এবং মেয়েটির মা সেই সন্তানটিকে আবার তারা ফিরে পেতে চায়। আর গাড়িতে আসেন, এসি বন্ধ করে দেবো। হ্যাঁ এসি বন্ধ করে দেবো। হ্যাঁ বন্ধ করে দেবো। আর তারপর একটা অটো তো এরা যাবে, অটো নিয়ে নেবে। কোন দিকে? এটা সম্ভব না, এটা সম্ভব না, তারা মিথ্যা তথ্য দিয়েছে আমাদেরকে। ড্রাইভারের কাছে বলছি। কিন্তু আসলে এখানে আসার পরে আমরা যা শুনতে পাচ্ছি, বিষয়টা আমাদের কাছে যেভাবে তথ্য দেওয়া হয়েছে আসলে তথ্যটা এরকম না। আমি একটু গাড়িতে ঢুকছি, ঢুকে আপনাদের সবার সাথে কথা বলবো, সবাই থাকবেন। বাচ্চাটাকে নিয়ে আসো, তুমি আসো ওইদিকে। এই হানো চিন্তা করে দেখো যারা তুমি আসো। সুলেমান তোমার কাছে নিয়ে দাও তো, ওই মেয়েটাকে নিয়ে নাও। সুলেমান কে? এই যে সুলেমান। এই তুমি আসো না, এই মেয়েটা বোকা। আপনাদের নাতি বোকা না, 14 বছর বয়সে কি বাইরে থাকেন, পাশে থাকেন। আমার বড় আমি এখনো রান্না করা শিখি। তাই আমি এরকম করছিলাম। রেডি আছে? আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আপনারা দেখেছেন গত 3 বছরে আমি বাংলাদেশের 60 থেকে 70টা জেলায় 300 থেকে 400 প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা কাজে যে আমার সফলতা এসেছে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। কারণ যখন একটি ন্যায়ের পক্ষে আমার পাশে বাংলাদেশ পুলিশ, ওই জেলার এসপি মহোদয় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেন, তখনই আমি একটি ন্যায়ের পক্ষে আমি সহযোগিতা পেয়ে আমি সাকসেস করতে পারি, সফলতা অর্জন করতে পারি। এই জন্য সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আজকের বিষয়টি আমি সকালে আমাদের মুন্সিগঞ্জ জেলার এসপি মহোদয় স্যারের কাছে আমি গিয়েছিলাম। স্যার আমাকে একটি কথা বলেছিলেন যে রায়হান, আমার কাছে মনে হচ্ছে আপনার এই বিষয়টা আপনি যেভাবে বলতে এসেছেন আমার কাছে বিষয়টা এরকম না। আমি এখনই আমার ওসি সিরাজদি খানকে আমি বলে দিচ্ছি, সে এবং আপনি মিলে এটা সুষ্ঠু তদন্ত করে এটার মূল বিষয়টা উন্মোচিত করবেন। সেই জায়গা থেকে আমি একটি লাইভ দিয়েছিলাম। লাইভে যে কথাগুলো বলা ছিল যে মেয়েটি 15 দিনের বাচ্চা জোর করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা ঘটনার অভ্যন্তরীণে এবং একদম
ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ করে আমরা জানতে পারলাম আসলে বিষয়টি কিন্তু এরকম না। কারণ এসপি স্যার এবং আমাদের ওসি মহোদয় আমার অত্যন্ত কাছের বড় ভাইও যেটা প্রথমে বলেছিলেন যে বাচ্চাটা এইভাবে কখনোই, রাষ্ট্রে আইন আছে, রাষ্ট্রে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ টিম পজিটিভ বাংলাদেশ, আপনাদের সুপরিচিত আমার খুব কাছের বন্ধু গোলাম রাব্বানি আমার এই সংস্থার চেয়ারম্যান, এবং রাব্বানিও কালকে রাত্রে থেকে এটা নিয়ে অনেক পেরেশানি করেছে। রাব্বানি নিজে ভাইয়ের সাথে কথা বলেছে। আমরা মনে করি টিম পজিটিভ বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এই কাজে অনেক অনেক সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুজাহিদ ভাই। আজকের এই বিষয়ে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমি বিশ্বাস করি আজকে আমরা এই পরিবারটাকে আমরা জোড়া লাগানোর চেষ্টা করব এবং আমরা যে আইন অনুযায়ী বাচ্চা এবং বাচ্চার মাকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাদের সবার উপস্থিতিতে আমার ভাইয়ের মাধ্যমে এই যে বাচ্চাটা দেখেন এবং এই যে বাচ্চার মা, আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি। একটু হাত দিবেন ভাই, ভাই একটু হাত লাগাবেন। এই যে আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি বাচ্চার মার কাছে, কিন্তু আমরা এটাই বলবো যে এই সংসারটা জোড়ানো লাগানোর জন্য এবং বাচ্চা ভালো থাকার জন্য বাচ্চার বাবা মা দুজনকেই প্রয়োজন। সেই জায়গা থেকে স্থানীয় মেম্বার আছেন, স্থানীয় সাংবাদিক আছেন এবং আমাদের একজন যুবলীগের অত্যন্ত কাছের বড় ভাই আছেন, খুব প্রবীণ মানুষ, গঠনমূলক একজন বিচারক ভাইও আছেন। সবার সমন্বয়ে আমরা এই সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করব, ইনশাল্লাহ লাগবে। আর যদি এটা না হয় রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বাচ্চাটা এখন মা পাবে, তারপরে কোর্ট সিদ্ধান্ত নিবে যখন বাচ্চাটা বড় হবে যে বাচ্চাটা কার কাছে যাবে। তো আজকের বিষয়টা একটু কথা বলবেন, আপনি দুইটা কথা বলেন একটু, সারা বিশ্ব দেখবে তো, এত কষ্ট করলেন। থ্যাংক ইউ। আসলে আপনাকে আপনার প্রশংসার দাবিদার টিম পজিটিভ। আজকে সকালে যখন আমার কাছে আপনি আসলেন, আমি যে ম্যাচটা পেলাম, তখনই আমার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয়নি যে 15 দিনের বাচ্চা কীভাবে মা বাবা বাচ্চা দূরে থাকবে বা এটা কীভাবে সম্ভব। আমার মানে গোচর হচ্ছিল না বিষয়টা আসলে কী। পরে যখন আপনি আমাকে বললেন, আমি কিন্তু তাৎক্ষণিক সামারি আপনাকে দিয়ে দিয়েছিলাম যে ভাই এরকম, হয়তো আপনি বিব্রত হয়েছেন যে ওই সব কি বলতেছে, কিন্তু আমার কথাগুলো এখন তো বুঝতে পারতেছেন আমরাও এক ধরনের ডাক্তার, পুলিশ কিন্তু সমাজের ডাক্তার। ঠিক আছে, এটাকে এমন কোনো সুযোগ নেই, কেন আমার কাছে চোর আসে, ভালো মানুষ আসে, ডাকাত আসে, সবাই আসে এবং সমাজের সর্বশ্রেণীর লোকের সাথে আমার যোগাযোগ এবং আমি বুঝি এর পরিণতি কী। এটা আমরা প্রতি মুহূর্তে অনুধাবন করি এবং আমরা সমন্বয় করি। সো আমার দৃষ্টিকোণ থেকে যারা আছেন, বিশেষ করে এই যে ছেলের বাবা পক্ষ, আপনাদের আঁকাটা যুক্তিসঙ্গত। আপনারা যে কারণে রাগ করেছেন এটা যুক্তিসঙ্গত। এই মেয়েটা এত সময় বিয়ে দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশ গভর্নমেন্ট এটা কভার করে না আমাদের আইনে 14 বছরের মেয়ে বিয়ে দেওয়া। যাই করছে এটা মোটেই কাম্য না। আমি এটা নিচ্ছি না, এটা মানে আমি অ্যাকসেপ্ট করার সুযোগ নেই আমার। তারপর আপনি সামাজিক কী করছেন, আপনি ভালো জানেন আইন আছে দেশে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। যেহেতু দাদির কাছে ছিল, দাদির রাগ থাকতে পারে, তার বাচ্চা মায়ের বুকের দুধ পায়নি 15 দিন, এরা এই কষ্ট তো সে পৃথিবী মানে এক্সচেঞ্জ করা সম্ভব না। নেক্সট টাইমে তো এটা আসবে তার জীবনে এই সময়টা। তো যেহেতু আপনি আসছেন, ভুলভ্রান্তি থেকে আমরা শিক্ষা নেব। আমরা দিন শেষে আমরা কিন্তু মানুষ, এটা মাথায় রাখতে হবে। দিন শেষে আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমাদের ভুলভ্রান্তি আছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্মে জন্মাইনি, আমরা জন্মেছি অনেক পরে, অনেক কুটিলিত পরে আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ হয়েছে। আমরা অনেক সামাজিক অবক্ষয়ের মধ্যে থেকে বড় হচ্ছি। এখান থেকে এই অবক্ষয় থেকে আমাদের ফিরে এসে আবার সামাজিক পরিবেশ তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। যাতে আমরা সুন্দরভাবে একটা দেশকে স্বাধীন করেছে আমাদের অভিভাবকরা, আমার পিতা আমাদের একজন মুক্তিযোদ্ধা। আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাব এবং আমরা লতুদ্দি তথা সিরাজদিগানবাসী যে যেখানে আছি, আমরা আমাদের এই পরিবেশটা পরিবর্তন করব। আমি চাই আপনারা এই বিদেশ প্রবাসী জীবনটা বাদ দিয়ে এই এলাকায় প্রচুর ব্যবসার সুযোগ আছে। আপনার ঢাকার পাশে একদম, আমার বাড়ি বরিশাল পটুয়াখালী, আমার বাবা 74 ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, 74-এ। আর আপনারা এখানে পড়লে আমার বিদেশ পড়েন, আমি শুনি না, মাথায় কাজ করে না। এখান থেকে হাইটে যাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সিরাজদিখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হাইটে যাওয়া যায়। আমরা 14 কিলো গিয়ে বাইসাইকেল গিয়ে খেলাধুলো করছি, আমরা সেই সময় দেশের নাগরিক। আর আপনারা ঢাকার এত পাশে কেন আপনারা বিদেশ প্রেমী, কেন সব বিদেশ যাচ্ছেন? ভাবিরা কষ্ট করতেছে, বাচ্চারা মোটরসাইকেল নিয়ে দৌড়চ্ছে, হাজবেন্ডরা বিদেশে কষ্ট করতেছে। আমার দেশের যে ফসল লাগালেই খেতে ফসল হয়, নদীতে মাছ আছে, পুষ্করিতে মাছ আছে, কেন আমরা নিজের উদ্যোক্তা হই না? আমরা উদ্যোক্তা হই, আমাদের লেখাপড়া করাই, এদিকে মনোনিবেশ করেন। আজকের বাবা যদি থাকতো বাংলাদেশে, এই কথা কখনোই ঘটতো না। যদি আমার বাচ্চার বাবা বাংলাদেশে থাকতো, সে বিদেশে এই সুযোগে বিভিন্ন হুইসপ্রিংয়ে আপনাদের এই পরিবেশ তৈরি হয়েছে।
মেয়েটারও বয়স কম, মেয়েটার বাবা নেই, এটা আপনাদের বুঝতে হবে। আর আপনাদেরও যে রাগ করছেন এর সাথে আপনার সাথে আমি একমত, আমি আপনাদের সাথে আছি। তারপরে যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আমার 14 ভাই আছে, আমার মনু ভাই আছে, আমার এই যে নিলয় আছে, আমরা সবসময় যে কোনো দৌড়ে আছে আমার কাছে। আমার এই 10 মাস সিকিউরিটি এরা যে আমাকে সহায়তা করতেছে, আসলে আমি আমার এই জীবনে আর ভুলতে পারবো না। সবেমাত্র ওসি চেষ্টা করছি, সিরাজদিনের মাসে যে ভালোবাসা দিচ্ছে এটা বিরল। এবং আমিও চেষ্টা করি এই বালুচরটা আল্লাহ ঠান্ডা আছে, লতুদি ঠান্ডা আছে, বাসাল ঠান্ডা আছে, ক্যান উত্তেজিত, তাও ইনশাল্লাহ আপনাদের সাথে ঠান্ডা করে দিয়েছি। আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে আছি, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একসাথে বসবাস করব, একে অপরের পরিপূরক হব, কারো আর ক্ষতির কারণ হব না। ভালো থাকবেন, যে কোনো পর্যন্ত আমার কাছে আসবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জীবী হোক। ইনশাআল্লাহ তাহলে আপনারা আমরা বিদায় নিচ্ছি এখন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করব। আর একটি জিনিস বলবো আমি, একটা মিনিট, সেটা হচ্ছে আমি রাষ্ট্রের, দেশের সবারকে, সাধারণ মানুষ, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি একটি কথা বলবো যে আমরা পুলিশের ভালো কাজগুলো যাতে দেখার চেষ্টা করি। কারণ আজকে আমার মতো রায়হানের এখানে এটা করা কখনোই সম্ভব ছিল না যদি বাংলাদেশ পুলিশ না গিয়ে আসতো। আপনারা সেই কৃতজ্ঞতাটা আমাকে না দিয়ে যদি বাংলাদেশ পুলিশকে আপনারা দেন, তাহলে আমি আসলে মন থেকে আমি খুশি হব। আর আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চেয়ারম্যান, আমার বন্ধু, খুবই কাছের বন্ধু গোলাম রাব্বানি, এবং আমার এই মুজাহিদ ভাইয়ের ছোট ভাই, আমাদের অফিসার ইনচার্জ সিরাজদি খান, ওনার ছোট ভাই গোলাম রাব্বানি। সেই গোলাম রাব্বানি টিম পজিটিভ বাংলাদেশ একটি সংস্থা তৈরি করেছে, যে সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের আমরা উপকার করতে পেরেছি। তাই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশেষে জানতে পারলাম আসল দোষী হলেন মেয়েটির মা। এই ভিডিওটি দেখে সবাই সতর্ক হবেন, মায়ের কথা যেন কারো সংসার এভাবে নষ্ট না হয়। নিজেদের সংসার নিজেরাই টিকানোর চেষ্টা করুন।